মাঝে আমার সাথে ফোনে কথা হইলে ওর সাথে আমার ফোনেও কথা বলতে পারতাম খুব কম। আচ্ছা হচ্ছে আমাদের কি হবে সাংবাদিকদের, বলছে যে ভালো আছে, স্যালাইন দাও। রাজধানীর হাতিরঝিলের পানিতে ভাসছে অজ্ঞাত এক নারীর মৃতদেহ। রাহানুমা সারা নামে দর্শকমণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই মেয়েটি যে নাকি সরকারি সংবাদ মাধ্যম জিটিভির একজন সাংবাদিক। এই স্বামী যে নাকি তার স্ত্রীর মৃত্যু নিয়ে যে তথ্য জানিয়েছে, প্রেমের বিবাহ, এমনকি সেই স্ত্রী যে নাকি সেই রাজধানীর হাতিরঝিলে সেই পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আসলে সেখানে কথায় কতটা সত্যতা আছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই মৃত্যু নিয়ে যেভাবে পোস্ট করেছে, সেখানে যেভাবে সেই রহস্য জড়িয়েছে, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে সেই সংবাদকর্মী মৃত্যু হয়েছিল। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আসলে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজধানীর কল্যাণপুরে অবস্থান, যেখানে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ সায়েম শুভ্র নামে সেই স্বামীর সাথে বসবাস করত সেই রাহানুমা সারা, সেই স্বামীর বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে, শেষ পরিস্থিতিতে কিছুদিন যাবৎ তাদের পারিবারিক কলহ চলছিল বলে সেই সায়েম শুভ্র সেই স্ত্রীর বিষয় নিয়ে তথ্য জানিয়েছে। এমনকি সে নিজে জানিয়েছে তারা ডিভোর্স দিতে চেয়েছিল একে অপরকে, কিন্তু দেশের এই পরিস্থিতির জন্য সেই বিষয়টি হয়ে ওঠেনি, যার পরিপ্রেক্ষিতে সর্বশেষ সেই আত্মহত্যার দিনে রাহানুমা সারা যে নাকি নিজের সেই ঘর ভাড়া পাঠিয়ে দিয়ে নিজের স্বামীর সাথে সর্বশেষ বিষয় নিয়ে যে তথ্য উপস্থাপন করেছে, সেখানে স্বামীর বক্তব্যে উঠে এসেছে কিভাবে আত্মহত্যা করলো সেই বিষয় নিয়ে যেভাবে সেই প্রত্যক্ষদর্শী সাগর নামে সেই যুবকের যে বক্তব্য ছিল, সেখানে অজ্ঞাত এক নারীর মৃতদেহ সেই হাতিরঝিলের পানিতে ভাসমান অবস্থায় দেখে সে সেই মৃতদেহ উদ্ধার করে। এমনকি প্রথম অবস্থায় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলেও কোনো প্রকার চিকিৎসা না দিলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সেখানে সেই মৃত্যু নিয়ে যেভাবে রহস্য দেখা দিয়েছে, চলুন একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নাও। বিরোধী আন্দোলন চলতেছিল, তখন ওর সাথে আমার 2 দিন কথা হচ্ছে, একদম মানে আন্দোলনটা শেষ হয়ে যাওয়ার পরে। তো আমাকে একদিন ফোন করে, অনেকক্ষণ আমি গাড়িতে ছিলাম, আমি কোথাও যাচ্ছিলাম, তো আমাকে তখন ফোন করছে। ফোন করে বলতেছে, বলে যে কি যে অবস্থা হচ্ছে, আমাদের কি হবে সাংবাদিকদের, আমাদের অনেক নিউজ চ্যানেল মনে হয় বন্ধই হয়ে যাবে, চাকরি থাকে না থাকে না, ওটা নিয়ে ওর একটা ফ্রাস্ট্রেশন ছিল। কিন্তু সেই ফ্রাস্ট্রেশন এমন, এর থেকে ও অনেক বড় ফ্রাস্ট্রেশন কাটায় আসছে বিভিন্ন সময়। আপনাদের তো মানে সাংবাদিকতার চাকরিতে তো অনেক ধরনের ফ্রাস্ট্রেশন থাকে, বিভিন্ন সময় ফিনান্সিয়াল ফ্রাস্ট্রেশন থাকে, ওগুলা যেগুলো থাকে ওগুলো ওভারকাম, হ্যাঁ এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ। হ্যাঁ, এবং বলতো আজকে ভালো কালকে খারাপ। আর আমার বাবাও যেহেতু সাংবাদিক, আমরা তো ও তো এই প্রফেশনেই দেখে আসছি আমরা ছোটবেলা থেকে। আমার চাচা আছে, চাচার সঙ্গে, হ্যাঁ এটা নিয়ে কোনো আলোচনা হয় না। বললাম না, আমার সাথে তো তার নর্মাল কথা হয়েছে, যে সে তো আমাকে বলতেছে যে তোমার এই যে ত্রাণের ব্যাপারে, আমি বললাম যে অমুক জায়গায় ইয়ে করতে হবে, বল তুমি কি সোর্স পাইছো নাকি তোমার কোনো হেল্প লাগবে, তাহলে কি আমি কারো নাম্বার দিব? আমি না, আমি মাত্র একটা সোর্স পাইছি, বা তাহলে এখন ফোন রাখো, আমি এখন কাপড় ধুতে যাচ্ছি, ওটাই শেষ কথা। না না না, এরকম কোনো সম্পর্ক থাকলে আমি জানতাম। মানে এগুলো হাইট করার মতো মেয়ে না, ও খুব ওপেন মাইন্ডেড মেয়ে। আপনারা তো একসাথে কাজ করেন, আপনারা বরং আরো ভালো দেখেন, সারাদিন আমার থেকে বেশি দেখেন। ও কিন্তু খুবই ওপেন মাইন্ডেড মেয়ে। ওর বন্ধু বান্ধব সবাইকে আমি চিনি যাদের সাথে কাজ করতেছে। হ্যাঁ, হয়তো অফিসের বিষয়গুলোতে আমি ইন্টারফেয়ার করি না। না না, ওইটা আসলে ব্যক্তিগত কোনো প্রতিহিংসা আমার কাছে মনে হয় না। না সেটাও না, মানে ফিনান্সিয়াল না, যেটা জব রিলেটেড ফ্রাস্ট্রেশন, যে একটা সার্ভিস সেটা টিকে থাকবে কি থাকবে না। হ্যাঁ, ওর ছিল জব স্টেবিলিটি নিয়ে ওর একটা ফ্রাস্ট্রেশন ছিল, বা কোথাও সুইচ করবে কিনা, সুইচ করলে এতদিন একটা জায়গায় কাজ করছে, আরেক জায়গায় গিয়ে ও মানায় নিতে পারবে কিনা, এখানে তো সেট, কিন্তু এখানে স্যালারি একটু কম হলে ও মাঝে মাঝে বলতো যে আমি যে এখানে অনেকদিন ধরে কাজ করি, এখানে আমার যে পরিচিতিটা হয়েছে বা এখানে আমার সবার সাথে যে রিলেশনশিপটা ডেভেলপ করছে, এটা আমার আরেক জায়গায় গিয়ে আমাকে ডেভেলপ করতে আমার অনেক সময় লাগবে। ও আসলে ওই সুইসাইড করার ক্যাটাগরির মেয়ে ও না,
কি, এটা আমার কাছে কখনোই মনে না। আমাদেরকে প্রথমে কল দেয় না, ওরা যেটা হচ্ছে যে ওর মোবাইলটা যেহেতু পানিতে ভিজে গেছিল, ওরা কোনটা কার নাম্বার ওটা মানে অন্য মোবাইলে ঢুকানোর কারণে ওরা আইডেন্টিফাই করতে পারতেছিল না, তো ওরা র্যান্ডমলি ওখানে ধরে ধরে ফোন করতেছিল। ফোন করার পরে আমাদের নোয়াখালী রেড ক্রিসেন্টের যে যুব প্রধান ফারহানা হায়দার নাম ওর, ও রাত্রে 3:45টার সময় তখন ওকে ফোন করছে। ফোন করে বলছে যে ভাইয়া ওর ব্যাপারে কোনো খোঁজ খবর পাইছেন কিনা, এরকম আমাকে কয়েকটা সোর্স থেকে ওরা ফোন করতেছিল, ওর নাম্বার থেকে ফোন করছে, মানে ওর সিম ঢুকায় ফোন দিচ্ছে, তো ওর নাম্বার থেকে ফোন দিচ্ছে, ওনাকে ঢাকা মেডিকেলে অ্যাক্সিডেন্ট করছে। তো কোথায় অ্যাক্সিডেন্ট করছে? হাতির ঝিলে। তখন তার কিছুক্ষণ পরে ও আবার হচ্ছে ওখানে যে কর্তব্যরত একজন পুলিশের কনস্টেবল ছিলেন, ওনার নাম্বারটা পাঠাইছে। তখন আমরা আমাদের এন্ড থেকে কমিউনিকেট করে জানতে পারি, এবং প্রথমে আসলে ওনারা আমাদেরকে বলে নাই যে মানে ও নাই, উনি আমাদেরকে বলছে যে, আমি নিজেও কথা বলছে যে ভালো আছে, স্যালাইন দেওয়া আছে। আমি ওকে অনেক সময় বলছি যে তোমার জবটাতে এত প্রেশার, তুমি এতক্ষণ তোমার টাইম ঠিক নাই। ও ফ্যামিলির কোনো অনুষ্ঠান কোনো কিছুতে আমরা ওকে পাইতাম না, কারণ ও অফিসে খুব ডেডিকেটেডলি কাজ করতো। আমি ওকে বলতাম তুমি একটু ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার যেখানে আছে সেখানে যাও। এখন তো আসলে আমরা কিছু বুঝতে পারতেছি না, কিন্তু আসলে পুলিশ সমাধান করবেন। জি আসলে ওরা ওই যে বন্যার্থদের সাহায্যের জন্য সবসময় তারা খুব অ্যাক্টিভ কথাবার্তা বলে, জুমে মিটিং হয় কিভাবে কি করবে, ত্রাণ কিভাবে কালেক্ট হবে, কিভাবে পৌঁছাবে। আমার ওয়াইফ বললো যে গত পরশুদিন ওর সাথে লাস্ট কথা হয় এই ত্রাণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপারেই। আর এমনি গতকালকে মানে আজকে রাতে যেটা হলো যে 4:30টার দিকে আমার কাছে ওদের রেড ক্রিসেন্টের একজন মেম্বার, ও পেশায় ডাক্তার, ফারহানা হায়দার, ও আমাকে মেসেঞ্জারে কল করে। তো ভোরেই কল দেখে আমরা একটু মানে ভোরের কল তো খুব ভালো কোনো সংবাদ আসে না, আমরাও একটু আতঙ্কিত হই। আমি ফোনটা ধরতেও বলে ভাইয়া রায়ানের খবর কিছু জানেন? এখন কি হয়েছে? বলে যে ও নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে। তাই বললাম যে অ্যাক্সিডেন্ট করেছে, কোথায় করেছে? তখন বলে যে হাতির ঝিলে। তোর পূর্বে ফাহিম নামে এক যুবকের ফেসবুক আইডির সাথে ট্যাগ করে সেই রাহানুমা সারা একটি স্ট্যাটাস দেয়। সেখানে তাকে ভালো, এমনকি তার সাথে সময়, এমনকি জীবন অতিবাহিত, এমনকি সেই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করা হয়। পরবর্তীতে সেই সাইম শুভ্র, সেই স্বামী যার সাথে প্রেমের সম্পর্কে তাদের সেই বিবাহ সম্পর্ক তৈরি হয়, সেই বিষয় নিয়ে সেই স্বামী জানায় কিছুদিন যাবত তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে সেই স্ত্রী যে নাকি স্বামীকে সেই তালাকের বিষয় নিয়ে তথ্য জানালেও দেশের এই সার্বিক অবস্থার জন্য সেটি হয়ে ওঠেনি। অন্যদিকে সেই মৃতদেহের বিষয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় তার ফেসবুক পোস্ট করে, যেখানে স্বাধীনতা বলে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই, যেখানে মৃতদেহ, এমনকি কিভাবে সেই রাহানুমা সারার সে মৃত্যু হলো সেটা কি স্বাভাবিক মৃত্যু নাকি রহস্যভাবে তাকে হত্যা করা হয়েছে। অবশ্যই পুলিশি তদন্তে সঠিক তথ্য, এমনকি সত্যতা বের হয়ে আসবে। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।